এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মিশ্র পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারক। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা প্রথমে ডায়াগ্রামটা ভালো করে বুঝে নেব। তো মিশ্র পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাত ধারকের এটা হচ্ছে একটা পাত, এটা হচ্ছে আর একটা পাত। তো একটা পাতকে আমি হচ্ছে এ দিয়ে নামকরণ করলাম, আর একটাকে বি দিয়ে নামকরণ করলাম। ঠিক আছে, আর মাঝখানে তোমার যে মাধ্যমটা থাকবে সেটা হচ্ছে মিশ্র, মানে দুই রকম বা তিন রকম বা চার রকম বা পাঁচ রকম, আরও অনেক। তো আমরা সহজভাবে বোঝার জন্য প্রথমে ধরে নেব যে ভিতরের যে মাধ্যমটা দুই রকম পরাবিদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম আছে, একটা হচ্ছে K1 আর একটা হচ্ছে K2। তো এরকম আমি বাউন্ডারিটা ধরে নিলাম। এটা একটা মাধ্যম যার হচ্ছে পরাবিদ্যুতিক ধ্রুবক K1 আর এটার পরাবিদ্যুতিক ধ্রুবক হচ্ছে K2। দুইটা পাতের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে D, আর K1 পরাবিদ্যুৎ ধ্রুবকযুক্ত যে মাধ্যমটা আছে, ঠিক আছে, তার হচ্ছে থিকনেসটা হচ্ছে T। তাহলে বাকিটা তোমার অটোমেটিক্যালি কী হবে, D মাইনাস T। ভালো কথা, এই পাতটাকে আমি ভূসংলগ্ন করে দিলাম। এবার এইখানটায় আমি কী করলাম, কিছু পরিমাণ আধান দিলাম প্লাস কিউ। ঠিক আছে, এই এ পাতের ক্ষেত্রফলটা কত, আলফা। তাহলে বি পাতের ক্ষেত্রফলটাও তোমার কী হবে, আলফাই হবে। ভালো কথা, তাহলে এ পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজুকালস কী হবে, মোট আধান ডিভাইডেড বাই তার ক্ষেত্রফল। ঠিক আছে, ভালো কথা। এইবার এইখানে যদি তুমি প্লাস কিউ আধান দাও তাহলে এই পাতটা কি করবে, এই বি পাতের নিকটবর্তী প্রান্তে মাইনাস কিউ আধান আর দূরতম প্রান্তে প্লাস কিউ আধান আবিষ্ট করবে। এবার এই প্লাস কিউ আধানটা তোমার কি হবে, যেহেতু তোমার গ্রাউন্ড করা আছে ওই জন্য গ্রাউন্ডে চলে যাবে, তাহলে এটা থাকবে না, এইখানে খেলে মাইনাস কিউ আধানটা থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ডায়াগ্রাম। এইবার আমরা হচ্ছে ধারকত্ব নির্ণয়ের ক্যালকুলেশনের দিকে ঝুঁকি। ঠিক আছে, তো আমি সম্পূর্ণ যে ক্যালকুলেশনটা সেটা এসআই সিস্টেমেই আমি দেখাচ্ছি। সিজিএস সিস্টেমে থিঙ্কিংটা একই হবে, কনসেপ্টটা একই হবে, কিন্তু তোমার রেজাল্ট বা ক্যালকুলেশন আলাদা আসতে পারে, তার জন্য কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো দেখো প্রিভিয়াসে আমরা যখন নাকি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করেছিলাম সেইখানটায় যেই ফর্মুলাটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি, যেখানে কিউটা কি তোমার ধারকের যে কোনো একটি পাতের আধান আর ভিটা কি দুই পাতের বিভব পার্থক্য। ঠিক আছে, তো আমাদের সেই আগের যে ক্যালকুলেশনে সেইখানটায় যেটা যেভাবে নির্ণয় করেছিলাম সেটা হচ্ছে যে দুই পাতের মধ্যে বিভব পার্থক্যটা ক্যালকুলেশন করে তারপর সেটা দিয়ে করেছিলাম। তো আমরা এখানেও তাই করব। ঠিক আছে, তাহলে এইবার এখানে যদি তাই করি তাহলে আমি কি করব, বিভবের সংজ্ঞা অনুযায়ী আমি একটা একক ধনাত্মক আধানকে বি পাত থেকে এ পাতের দিকে নিয়ে যাব। তাহলে আমাকে যত কার্য করতে হবে সেই কার্যটাই তোমার কি হবে, এ পাত এবং বি পাতের মধ্যে যে বিভব পার্থক্য সেটাই। তাহলে এবার আমাকে আগের মতন করে কি করতে লাগবে, আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে এই টোটাল মিডিয়ামটাতে। এবার তোমরা এর আগে গাউসের উপপাদ্যতে পড়েছিলে যে তোমার হচ্ছে ওই পাতের জন্য সমান্তরাল পাতের জন্য বা যে কোনো একটা পাতের জন্য অসীম, তার জন্য যে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় সেটা তোমরা পড়েছি। তো সেটা গিয়েছিল সিগমা বাই এপসিলন, যেখানে সিগমাটা কি তোমার আধানের তলমাত্রিক ঘনত্ব আর হচ্ছে এপসাইলনটা কি ওই মাধ্যমের পারমিটিভিটি, তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, তো সেটা দিয়েই আমরা হচ্ছে এখানে করব। তাহলে এইবার সেই হিসাব অনুযায়ী K2 মাধ্যম যুক্ত যে তোমার এরিয়াটা আছে, অঞ্চলটা আছে, রিজিয়ানটা, সেখানে তোমার কি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একরকম মান হবে আর তোমার হচ্ছে অন্য জায়গায় একরকম মান হবে। তাহলে সেইখানটা তোমার কি হবে দেখো, তো আমি K2 মাধ্যমযুক্ত যে রিজিয়ানটা আছে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে হচ্ছে এরকম, সিগমা ডিভাইডেড বাই তোমার হচ্ছে এপসাইলন টু। এপসাইলন টুটা হচ্ছে তোমার কি ওই এই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, তাহলে এইবার আমরা তো জানি অলরেডি ওই আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার কনসেপ্ট থেকে যে এপসাইলন টুকে আমি কি লিখতে পারি, K2 ইন্টু এপসাইলন জিরো। ঠিক আছে, একই রকমভাবে আমি ইয়েটাও লিখতে পারি, E1টাও লিখতে পারি সিগমা বাই এপসাইলন ওয়ান। এপসাইলন ওয়ানটা হচ্ছে পরম তড়িৎ ভেদ্যতা ওই এক নম্বর মাধ্যমের, আর হচ্ছে তোমার সিগমা এপসাইলন ওয়ানের জায়গায় আমি বসাতে পারি K2 এপসাইলন। ঠিক আছে, তাহলে এবার দেখো যখন তুমি একক ধনাত্মক আধানকে বি থেকে এতে নিয়ে যাবে তখন বি থেকে এই K2 পরাবিদ্যুৎ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় আমাকে একরকম কার্য করতে হবে, তারপরের থেকে আরেক রকম কার্য করতে হবে। তাহলে সেই কার্যটা কী হবে,
সেই কার্যটা হবে হচ্ছে তোমার তড়িৎ বিভব বি পাত আর হচ্ছে এ পাতের মধ্যে। তাহলে তড়িৎ বিভবটা তোমার কী হবে, তোমার হচ্ছে বি থেকে এই রিজিয়ান পর্যন্ত যেতে হবে, তোমার কার্য করতে হবে E2 ইন্টু হচ্ছে তোমার কি ডি মাইনাস টি, ঠিক আছে। আর হচ্ছে তারপরের থেকে E1 ইন্টু টি। এবার তুমি হচ্ছে E2-র জায়গায় বসিয়ে দাও সিগমা বাই K2 এপসাইলন 0 ডি মাইনাস টি সিগমা বাই, এটা K1 হবে, এটা K1 এপসাইলন 0 টি। তুমি যদি সিগমা বাই এপসিলন 0 যদি কমন নিয়ে নাও, তাহলে তোমার যেটা আসবে ভিতরে সেটা হচ্ছে ডি মাইনাস টি বাই K2 প্লাস টি বাই, ঠিক আছে। তাহলে এটা বেরিয়ে গেল হচ্ছে আমার বি পাত আর হচ্ছে এ পাতের মধ্যে যে বিভব পার্থক্য সেটা। তাহলে এবার আমার কি সিটা বের করতে কোনো অসুবিধা হবে না। তাহলে কী করে বের করবো সিটা, দেখো সি মানে আমরা কি বলেছিলাম কিউ বাই ভি। তাহলে কিউর জায়গায় আমি কি বসাতে পারি, সিগমা ইন্টু হচ্ছে তোমার কি আলফা। এটা কোথা থেকে পেলাম, এই যে এখানে বলেছিলাম আধানের তলমাত্রিক ঘনত্ব সমান সমান কি টোটাল চার্জ বাই ক্ষেত্রফল। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হবে, সিগমা ইন্টু আলফা। তো সেটাই আমি কী করলাম, এখানটায় বসালাম। আর ভিটা কি বিভব পার্থক্য, যেটা আমি আগে ক্যালকুলেশন করলাম, তাহলে সেটা যদি আমি বসাই তাহলে সেটা আমার কি আসবে, ডি মাইনাস টি ডিভাইডেড বাই K2। সিগমা আর সিগমা কী হয়ে গেল, কেটে গেল, পড়ে থাকলো কি আলফা এপসাইলন 0 ডিভাইডেড বাই টি মাইনাস। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার কি মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। ঠিক আছে, এইবার তোমার কিছু স্পেশাল কেস আছে। কীরকম স্পেশাল কেসটা, স্পেশাল কেসটা হচ্ছে, মনে করো তোমার ধারকটা হচ্ছে এরকম, ঠিক আছে। একটা মাধ্যম হচ্ছে বায়ু, এটা হচ্ছে এয়ার বায়ু, আর একটা মাধ্যম হচ্ছে অন্য কোনো একটা মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কি, ঠিক আছে। তো তুমি হচ্ছে এয়ারটাকে হচ্ছে তুমি ধরে নাও যে এটা ধরে নাও যে টি আছে, মানে এর থিকনেসটা হচ্ছে টি, আর টোটাল দুইটা পাতের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমার আমাদের এই যে রাশিমালাটা বের হলো, সেইখানটায় তোমার যেটা এটাকে আমি টি ধরেছি, তাহলে আমি আমার মেন ফিগারে আমি কোনটাকে টি ধরেছিলাম, দেখো K1টাকে আমি টি ধরেছিলাম। তাহলে আমার K1টা কি চলে আসলো, 1 চলে আসলো, না K1টা হচ্ছে কে আসলো, ঠিক আছে। আর K2টা আমার কি আসলো, 1 আসলো। মানে আগের ফিগার অনুযায়ী দেখো, আমি এখানটায় যার থিকনেসটা টি তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কী ছিল, K1। তাহলে এইখানেও কি হলো, তাহলে এর কে পরাবিদ্যুৎ ধ্রুবকযুক্ত মাধ্যমের থিকনেসটা কি টি, তাহলে K1টা তোমার কী হবে, কে হবে, তাই না। আর বাকি K2টা তোমার কী হবে, 1। তাহলে তোমার সি এর যে ভ্যালুটা আসে সেটা কী আসে, দেখো আলফা এপসাইলন 0 ডি মাইনাস টি। K2টা 1, কারণ এয়ারের পরাবৈদ্যুতিক ধ্রুবক 1, তাহলে 1/2টা লিখবো না, তাহলে এটা কী হবে টি বাই কে। এবার যদি তাহলে আমি করি সিম্পলিফিকেশান করি, তাহলে আমার কী আসবে, এখান থেকে টি কমন নিলে 1 মাইনাস 1 আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার কী আসবে, মানে এইরকম ক্ষেত্রে এইটা আসবে, ঠিক আছে। তাই এবার দেখো, যদি সম্পূর্ণটা যদি এয়ার থাকতো, যদি মনে করো যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যমটা না থাকতো, তাহলে ধারকত্বটার রাশিমালা কি আসতো, তোমরা প্রথমে যেটা করছিলে সেটা আলফা এপসাইলন 0 বাই ডি, তাই না। আর এইখানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত একটা মাধ্যম ঢোকানোর জন্য কি হলো, ধারকত্বটা এখানে চলে আসলো, তাই না। এবার দেখো, যে কোনো মাধ্যমেরই কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক কিন্তু কী হয়, একের থেকে বেশি, কখনো কিন্তু একের থেকে কম হবে না, তাই না। তার মানে 1/kটা কী হবে, একের থেকে কম হবে। তাহলে 1-1/kটা কী হবে, পজিটিভ হবে। তাহলে তোমার এই টোটাল টার্মটা কী হবে, পজিটিভ হবে। তাহলে একটা পজিটিভ টার্ম যদি তুমি ডি এর থেকে বিয়োগ করো, তাহলে কী হবে, এই রাশিমালাটার মানটা কিন্তু কী হবে, ডি এর থেকে কম হবে। তাহলে একটা ভগ্নাংশের তোমার হচ্ছে মান যদি তোমার একের থেকে কম হয়, ঠিক আছে, ভগ্নাংশের
হরের মান, তাহলে কী হয়, ভগ্নাংশটা বেড়ে যায় না? তার মানে কি সি এর মানটা কী হবে, বেশি। তার মানে আমি কি বলতে পারি যে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম বা সমান্তরাল পাত ধারকে যদি তুমি এন্ট্রি দেওয়াও, তাহলে তোমার কী হবে, ধারকত্বের মান কিন্তু বেড়ে যাবে। বুঝতে পারলাম? এটাই হচ্ছে তোমার বিষয়। তো এইভাবে তোমার হচ্ছে বিভিন্ন মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যমের ক্ষেত্রে কাজ করে। এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট জিনিস শেখার আছে, সেইটা হচ্ছে দেখো, মনে করো তোমার কাছে একটা ধারক আছে, সেই ধারকে তোমার হচ্ছে অনেকগুলা মাধ্যম আছে, এন সংখ্যক মাধ্যম দিয়ে তোমার হচ্ছে ঠিক আছে। এবার যেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক K1 তার থিকনেসটা হচ্ছে T1, যারটা K2 তার থিকনেসটা হচ্ছে T2, যারটা K3 তার থিকনেসটা হচ্ছে T3, এবং চলতে থাকে। তাহলে সেই ক্ষেত্রে তোমার কী হবে, কী বলে হচ্ছে ধারকত্বের মানটা কী হবে, সেখানে তোমার ধারকত্বের মানটা যেটা আসবে সেটা হচ্ছে আলফা এপসাইলন জিরো, এটা কমনই থাকবে। ঠিক আছে, আলফা এপসাইলন জিরো এটা হচ্ছে কমন থাকবে, আর বাকি তোমার আসবে যেটা, সেটা হচ্ছে T1/K1 প্লাস T2/K2 চলতে থাকবে। মানে তোমার হচ্ছে ইয়েটা আসবে আলফা এপসাইলন জিরো সামেশন T/K1 যতগুলো মাত্রা। তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা পরবর্তীতে আমরা করা হবে। নেক্সট টপিক হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র কি সেটা সম্পর্কে ধারণা অলরেডি তোমরা পেয়ে গেছো। যে কোনো একটা অঞ্চল যেখানে তোমার হচ্ছে কোনো একটা তড়িৎ আধান আনলে পরে সেই তড়িৎ আধানটা যদি আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল অনুভব করে, তবেই সেই ক্ষেত্রটাকে বলা হয় হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো সেই তড়িৎ ক্ষেত্রে আমরা হচ্ছে শক্তি ঘনত্বের একটা হিসাব বের করি। এটা করতে গিয়ে আমরা হচ্ছে একটা ক্যাপাসিটারের হেল্প নিব। ঠিক আছে, তো মনে করো তোমার কাছে একটা ধারক আছে, ঠিক আছে, সেই ধারকের দুইটা পাতের মধ্যে দূরত্বটা হচ্ছে কত, ডি, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল কত, আলফা। ঠিক আছে, আর মাঝখানের যে তোমার হচ্ছে মিডিয়ামটা আছে, সেই মিডিয়ামটা হচ্ছে তড়িৎদ্রুততা আছে একটা, ধরে নাও এটা বায়ু মাধ্যম, তাহলে এটা এপসাইলন জিরো। তাহলে এবার তুমি কি করবা, এখানে কিউ আধান দিবা। তাহলে কিউ আধান দিলে কি হবে, এখানে মাইনাস কিউ আধান আবিষ্ট হবে, আর হচ্ছে তোমার দূরতম প্রান্তে তোমার কি হবে, ধনাত্মক আধান আবিষ্ট হবে। ধনাত্মক আধানটা যেহেতু তোমার রাউন্ড করা থাকবে, ধারাও চলে যাবে। তাহলে এবার এই জায়গাটাতে তো একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো না? তাহলে সেই তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব কত সেটা হচ্ছে আমরা পেলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো, যখনই তুমি এখানে কিউ আধান দিয়ে দিয়েছো, তখনই কিন্তু কী হয়ে গেছে, এই ধনাত্মক যে তোমার, যদি ধনাত্মক আধান দিয়ে থাকো, তাহলে ধনাত্মক আধানে আহিত পাত আর ভূসংলগ্ন পাত, এর মধ্যে কিন্তু একটা বিভব পার্থক্য অলরেডি সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভবের যে সম্পর্ক, সেটার থেকে আমি কি বলতে পারি, যে ভিতরে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে V/D। ঠিক আছে, এইটা হচ্ছে তুমি 1 নম্বর। এইবার এই যে ক্যাপাসিটারটা যে আছে, তার ক্যাপাসিটেন্সের মানটাও তুমি শিখছো, এটা কি হবে, এপসাইলন জিরো আলফা/T, তাই না? তাহলে এইবার এই যে ধারকের মধ্যে তোমার যে কোনো পরিবাহীর ক্ষেত্রে তোমার শক্তির কি হয়, হাফ সি ভি স্কোয়ার। এটা এই চ্যাপ্টারে পড়েছো আগে, পরিবাহীর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেটা হাফ সি ভি স্কোয়ার। তাহলে তোমার সি এর জায়গায় তুমি বসিয়ে দাও এপসাইলন জিরো আলফা/ডি, আর তুমি যদি ভি এর জায়গায় যদি V²/D² বসিয়ে দাও, তাহলে তোমার কি আসতেছে, এরকম আসতেছে না, ভি এর জায়গায় তুমি বসাবো হচ্ছে ইডি, তাই না? এটা ভুল বললাম, E=V/D, তাহলে V=ED হবে, তাহলে E²/D² হবে, তাহলে এই ডি আর এই ডি কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে তোমার আসলো কি, হাফ এপসাইলন জিরো, ঠিক আছে, আর কি তোমার E² আর হচ্ছে আলফা ইন্টু হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই আলফা ডিটা কি, আলফাটা হচ্ছে ওই সমান্তরাল পাত ধারকের যে কোনো পাতের ক্ষেত্রফল, আর ডিটা হচ্ছে তোমার কি, ডিস্টেন্স। তাহলে ক্ষেত্রফল ইন্টু লেংথ হয়ে যাচ্ছে না, তার মানে কি, এটা কিন্তু ক্যাপাসিটরের ভলিউমটাকে প্রকাশ করছে, তাই না? তাহলে আমি যদি এই টোটাল শক্তিটাকে আমি যদি ক্যাপাসিটরের মোট আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমার কী হয়ে যাবে, এই আলফা ডিটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তাহলে এই জিনিসটা আমরা কি দিচ্ছে, যে একক আয়তনে কত পরিমাণ শক্তি সঞ্চিত হয়, তাই না? একক আয়তনে কত পরিমাণ শক্তি সঞ্চিত হবে, সেটাকে যদি আমি স্মল ইউ দিয়ে করি, স্মল ইউ সমান সমান কি আসতেছে, হাফ এপসাইলন জিরো স্কোয়ার।
ঠিক আছে। তো এবার এখানে যদি বায়ু মাধ্যম না থেকে অন্য কোনো মাধ্যম থেকে, তাহলে তার তড়িৎ ক্ষেত্রটা বসবে। এইভাবেই তোমার কি, আমি ক্যাপাসিটার নিয়ে কিন্তু কাজটা শুরু করলাম, ঠিক আছে। ক্যাপাসিটার নিয়ে কাজ শুরু করাতে কি হলো, ক্যাপাসিটারের মধ্যে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হতো সেই তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্বটা কিন্তু আমরা কি করলাম, হিসাব করলাম। সেক্ষেত্রে সেটা কি আসবো, হাফ এপসাইলন জিরো স্কয়ার। এবার এই যে তোমার রাশিটা আসলো, সেখানে কি ক্যাপাসিটারের কোনো তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সের তোমার হচ্ছে এখানে এটা পড়েছে, আছে কি শুধু মাধ্যম আর তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান ই আর মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলন জিরো হয়, তাহলে তুমি কি করতে পারবে, ওই মাধ্যমে শক্তি ঘনত্ব হিসাবটা করতে পারবে। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার ব্যাপার, এটাই হচ্ছে শক্তি ঘনত্ব। যে কোনো তড়িৎ ক্ষেত্রে তুমি এই ফর্মুলাতে শক্তি ঘনত্ব বের করতে পারবে। তো শক্তি ঘনত্বের তোমার এটা কি হবে, ফর্মুলাটা কি হবে, এককটা কি হবে, এখানে কি ইউ বাই ভি দিয়ে আসলো, তাহলে ইউটা কি শক্তি, তাহলে জুল, এসআইটিসি জিএস আর, আর ভিটা কি মিটার কিউব, তাহলে জুল পার মিটার। এটা আসে অনেক সময়। আর মাত্রা করতে গেলে কি হবে, শক্তির মাত্রা ডিভাইডেড বাই তোমার কি আয়তনের মাত্রা। শক্তির মাত্রা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর আয়তনের মাত্রা কি এল কিউব। তাহলে দুইটা মিলায় তোমার কি হবে, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার, শক্তির মাত্রা, শক্তি। এটাও তোমার হচ্ছে করতে হবে। এইবার তোমার যেটা আসবে সেটা হচ্ছে কি ধারকের সমবায়, ঠিক আছে। তো ধারকের যে সমবায়, সেই ধারকের সমবায় করতে গিয়ে কিন্তু সমবায় যে কথাটা, সেটা কিন্তু তোমরা আগেও পড়েছো ক্লাস 10-এ। তোমার হচ্ছে প্রবাহিত রীতে রোধের সমবায় তোমরা পড়েছো। তো সেরকমই একটা সমবায় কিন্তু এটা, সেটা কি ধারকের সমবায়। ব্যাপারটা কোথায় আসে, এমনিও যে তোমাদের আমাদের পাড়ায় যে বিভিন্ন সমবায় সমিতি ক্লাব ইত্যাদি আছে, এগুলো কি যে সমবায় থাকা মানে কি অনেকগুলা মেম্বার একসাথে থাকবে, যেই কাজটা একজন মেম্বারেরও তারা পসিবল না, সেই কাজটা কি সবাই মিলে করবে, যাতে তোমার কি হয়, সবার জন্যই কাজটা পসিবল হয় এবং সুষ্ঠুভাবে হয়, তাই না। এটা একটা কিন্তু ভালো দিক। সেরকমই এখানে একটা সমবায়। তাহলে সমবায় মানেই তোমার কি, দুই বা তার থেকে বেশি তোমার হচ্ছে ধারক একসাথে থেকে এমন একটা ধারকত্বের মান দেবে। ধারকের কাজ কি, আধান সঞ্চয় করে রাখা, আর তো কোনো কাজ নেই। তো এমন একটা আধান সঞ্চয় করে রাখবে যেটা ইন্ডিভিজুয়ালি কেউ পারতো না, সেটা দুজনে মিলে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার ধারকের সমবায়। তো ধারকের সমবায়ের মধ্যে তোমার দুইটা আছে, একটা হচ্ছে তোমার কি শ্রেণী সমবায়, ঠিক আছে, আর একটা আছে সমান্তরাল সমবায়। তো আমরা প্রথমে শ্রেণী সমবায়টা পড়ব। তো শ্রেণী সমবায়টা কি, তোমরা রোধে যেরকম শ্রেণী সমবায় পড়েছ সেই রকমই কিন্তু রোধের ক্ষেত্রে কি ছিল, যে কোনো একটা রোধের একটা প্রান্ত অন্য একটা রোধের আরেকটা প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে এবং সেই রোধটা অনবরত অন্য একটা রোধের সাথে যুক্ত থাকবে, সেরকমভাবে তোমার। তো দেখো এইখানে তোমার আমি তিনটা তোমার হচ্ছে ধারক নিয়েছি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা ধারকের একটা প্রান্ত তোমার কি করা হবে, অন্য একটা ধারকের অন্য একটা প্রান্তের সাথে যুক্ত করে দিলাম, ঠিক আছে। আর সেই ধারকটার অন্য প্রান্ত অন্য একটার সাথে যুক্ত করবো, তারপরটা কী করবো, একটার সাথে যুক্ত করবো, তারপরটা কী করবো, একটার সাথে যুক্ত করবো, এভাবে করতে থাকবো, ঠিক আছে। আর ফার্স্ট আর লাস্ট যে তোমার ধারকটা আছে, তার যে ফার্স্ট এবং লাস্ট যে প্রান্তটা, সেইটাকে হচ্ছে আমরা কি করব, তড়িৎ উৎসের সঙ্গে যোগ করব। তাহলে সেটা হয়ে গেল কি শ্রেণী সমবায়। বুঝতে পারলাম। তো এইবার দেখো, এই যে তুমি ব্যাটারিটা আমি যুক্ত করেছি, তার মনে করো যে তড়িৎ চালক বল হচ্ছে ভি ধরে নিই। তাহলে এবার এইখান থেকে তোমার কী হবে, তড়িৎ আধান দৌড়ানো শুরু করবে, দৌড়ে তোমার কী হবে, এইখানে গিয়ে জমা হবে। তো ধরে নাও যে এইখানটায় তোমার কী হচ্ছে, প্লাস কিউ আধান কী হচ্ছে, জমা হচ্ছে। এবার এই প্লাস কিউ আধানটা তো আর এই দিক দিয়ে যেতে পারছে না, কারণ এর ভিতরটা হচ্ছে অন্তরক, অন্তরক দিয়ে তড়িৎ প্রবাহ কীভাবে যাবে, আর তড়িৎ আধান বা কীভাবে। তাহলে এই পাতে সঞ্চিত প্লাস কিউ আধানটা কি করবে, এর নিকটবর্তী প্রান্তে মাইনাস কিউ আধান আর দূরবর্তী প্রান্তে প্লাস কিউ আধান আবিষ্ট করবে। এও আবার কি করবে, এইখানে হচ্ছে করবে, এখানে ইয়েটা করবে, মানে এখানে তোমার কী করবে, এই প্লাস কিউ আধান, তারপর কী করবে, এখানে মাইনাস কিউ আধান আবিষ্ট করবে, দুটো থেকে চলতে থাকবে। তার মানে দেখো, শ্রেণী সমবায়ে কিন্তু আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স পেয়ে গেলাম অলরেডি, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তোমার হচ্ছে কি হচ্ছে, প্রতিটা ধারকে কিন্তু একই পরিমাণ আধান কি হচ্ছে, সঞ্চিত হচ্ছে, ঠিক আছে। প্রতিটা ধারকে একই পরিমাণ আধান সঞ্চিত হচ্ছে। এবার দেখো, এই প্রত্যেকটা ধারকের ধারকত্বের মান সেম না। এটা ধরে নাও C1, এটার C2, এটার C3, ঠিক আছে। তো এইবার এরকম হচ্ছে। তাহলে এবার আমরা তো জানি যে ধারকের ক্ষেত্রে ইয়েটা কি, ফর্মুলাটা কী হয়, কিউ ইজ ইকুয়ালস টু সিভি। তাহলে এর ক্ষেত্রে কী হবে, কিউ ইজ ইকুয়ালস টু C1 ইন্টু V1, ঠিক আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে
কিউ টু ইজ ইকুয়ালস টু কী হবে সি টু কিউ টু তো না কিউ সব কটা ধারকে একই আধান আছে সি টু ভি টু আর পরটার ক্ষেত্রে কী হবে সি থ্রি ভি থ্রি। তাহলে এর ক্ষেত্রে আমি কি বলতে পারি যে কিউ বাই সি ওয়ান সমান সমান ভি ওয়ান। এর ক্ষেত্রে আমি কি বলতে পারি কিউ বাই সি টু সমান সমান হচ্ছে ভি টু। এর ক্ষেত্রে আমি কি বলতে পারি কিউ বাই সি থ্রি সমান সমান হচ্ছে ভি থ্রি। বুঝতে পারলাম ব্যাপারটা? ভালো কথা। এইবার দেখো এর প্রান্তে কত বিভব তাহলে পড়তেছে ভি ওয়ান, এর প্রান্তে ভি টু, এর প্রান্তে ভি থ্রি। এবার দেখো এই তিনটা বিভব মিলিয়েই তো এই ভিটা হবে। তারপরে আমি কি বলতে পারি ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি সমান সমান হচ্ছে ভি। এবার দেখো যেখানেই তোমরা সমবায় করেছো, রোধের সমবায় করার যে কোনো সময় করো, সেখানে কিন্তু একটা কথা চলে আসে অটোমেটিক্যালি, কি সেটা হচ্ছে তুল্য। তো তুল্যটা কি? তুল্যটা হচ্ছে এই তিনটা মিলায় যা কাজ করবে ও একাই কিন্তু সেই কাজ করতে পারবে। তাহলে সেটাকে আমরা কি বলবো যে তুল্য ধারক। তাহলে তুল্য ধারক ধারকত্বের মানটা কত হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে সেই তুল্য ধারক সেটাই হবে যে কি করবে ভি প্রভেদের মধ্যে কানেক্টেড থেকে তোমার হচ্ছে ওই একই পরিমাণ আধান সঞ্চয় করবে, তাই না? তো এ ভি এর মনে করো তুল্য ধারকের ধারকত্বের মানটা সি, তাহলে এর কী করবে কিউ পরিমাণ আধানই সঞ্চয় করবে, কারণ এই তিনটা মিলায় তো কত আধান সঞ্চয় করতেছে, কিউ পরিমাণ আধানই তো সঞ্চয় করতেছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে এর ক্ষেত্রে ফর্মুলাটা কিউ ইজ ইকুয়ালস টু সি ভি। তাহলে কিউ বাই সি ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি। তাহলে এবার তুমি ভি ওয়ানের জায়গায় বসাও কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি সমান সমান হচ্ছে কিউ বাই সি। তাহলে এবার তুমি কিউ যদি কমন নিয়ে কেটে পাও বোথ সাইড থেকে, তাহলে তোমার কি আসবে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি সমান সমান। ঠিক আছে, এইটা হচ্ছে কি শ্রেণী সমবায়ে থাকাকালীন তুল্য ধারকের ধারকত্বের মান। তো এইখান থেকে আমি খুব সহজেই বলতে পারি যে ওয়ান বাই সি তোমার কি হবে গ্রেটার দেন ওয়ান বাই সি ওয়ান হবে, তার মানে সি কি হবে লেস দেন সি ওয়ান হবে। তার মানে তোমার হচ্ছে শ্রেণী সমবায়ে যদি তোমার হচ্ছে ধারক যুক্ত থাকে তাহলে তোমার কি হয়ে যায় তুল্য ধারকত্বের মান ইন্ডিভিজুয়াল যে ধারক লাগে তার ধারকের ধারকত্বের মানের থেকে কিন্তু কি হয়ে যায় এইটুকু।